দীর্ঘ ১ বছর অবহেলা অপমান সহ্য করে যখন তর্কিকে ধরে রাখতে পারিনি, তখন জেদের বসে যাওয়ার ১ মাসের মধ্যে আমি সম্পূর্ণ অচেনা একজনের সঙ্গে সম্পর্কে জড়াই। তৌকির আমার জীবনের প্রথম প্রেম, যাকে ভালোবেসে আমি কিশোরী থেকে তরুণী হয়েছি। এই দীর্ঘ সময় প্রণয়ে ফিকে হয়ে পড়েছে শুরু করলো গত বছর তার সরকারি চাকরি হবার পর থেকে। আমি তার ব্যবহারে এতটাই কুঁকড়ে গিয়েছিলাম যে এক পর্যায়ে নিজেকে তার অযোগ্য মনে হতে শুরু হলো। আসলেই তো, সে এখন ভালো জব করছে, কত সুন্দরী মেয়ের জন্য তার জন্য মরিয়া, কত ভালো প্রপোজাল রেডি। সে যাকেই বলবে সেই বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। সেখানে আমি বুড়িয়ে যাওয়া মেয়ে, যার বিয়ের বাজারে কদর কমতে শুরু করেছে ২২ পেরোনোর পরই। ১৮ বছরে কাউকে বাদ দেয়নি, ২৫ বছরে কাউকে কে আর মনে ধরবে? তবুও পরিবারের নিজের মান রাখতে বেহায়ার মতো সহ্য করলাম, একটু যদি মন গলে। নয়তো ঘরে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। কত ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছি এই মানুষটার জন্য। তার হিসেব খুলেও যদি মা বসেন, আমার লজ্জা অবধি থাকবে না। কতবার বলেছি ওই সব অপেক্ষার দাম থাকে না, শেষ পর্যন্ত দুদিক হারাবি। এখন বোধ করি মায়ের কথাগুলোই ফলেছে। তৌকির যখন সত্যি সত্যি বিয়ে করে নিল অতি রূপবতী কম বয়সী মেয়েকে, আমি সারাটা দিন দরজা বন্ধ করে অন্ধকার গড়েছিলাম। চোখের কোণে ভেজিনি একটুও, নতুন করে আর কাঁদব কি? আমার যা অশ্রু বিসর্জন দেওয়ার এ ১ বছরে ঢের দিয়েছি। চোখের পানি ফুরিয়ে গেছে, বুকের উপর চিকড়ে রাখা যেই গুরু ভাব ছিল তা নেমে গেছে। আমি মুক্ত হবার আনন্দে ভাসছি যেন। ওর বিয়ের ছবির দিকে চেয়ে জেদ চেপেছিল আমিও শীঘ্রই বিয়ে করে নেব, এর চেয়েও বড় পদের কাউকে করব, যেন দেখিয়ে বলতে পারি আমিও অযোগ্য নেই। আমি ফজিলতুন্নেসা নূর রেবা, একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো জব করি। মা আর বড় বোন ২ ভাই নিয়ে আমাদের পরিবার। বড় আপা ঢাকায় থাকেন আর বাইরের চাকরি সূত্রে এক একজন এক এক জেলায়। বাবা রেখে যাওয়া পুরাতন দোতলা বাড়িটায় কেবল আমি আর মা থাকি। অবশ্য ২টা ভাড়াটিও আছে নিচতলায়। তৌকিরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বড় আপা প্রায়ই নানান ছেলের কথা বলতো। আমি তখন সেসব তোয়াক্কা করিনি, কিন্তু এখন কোনো ডিটেলস না শুনে শুধু জিজ্ঞেস করেছিলাম উচ্চপদস্থ কিনা। আর কিছু জানতে চাই না, টাকাওয়ালা হলেই হবে। আমার এহেন বাক্য শুনে আমার আপার চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে বলল, হ্যাঁ রেবা, তোর কি হয়েছে? হঠাৎ টাকাওয়ালা খুঁজছিস? টাকায় সব সুখ নেই, তুই না বলতি সব সময়। আমি ঈষৎ হেসে বললাম, টাকার ক্ষমতা এইসবের বেঁচে থাকার উপকরণ আপা। সুখ খুঁজে লাভ কি? তোর খোঁজে তেমন কেউ থাকলে বল, এখনই বিয়ে করতে আমি প্রস্তুত। আমার এসব কথা আমার আপার মাথায় না ঢুকলেও মা ঠিকই বুঝলেন আমি অভিমানে শক্ত হয়ে গেছি। তাই আপার সাথে নিয়ে বেরিয়ে গেলাম। তারপর আর কি, আমার বিয়ে হলো সম্পূর্ণ অচেনা একজনের সাথে, যাকে চিনি না জানি না, চোখের দেখাও দেখিনি, অথচ কি মজবুত এক সম্পর্কে না জড়িয়েছি। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে পা রাখি, আমার বুঝতে বাকি থাকে না এটা রাজবাড়ির চেয়ে কম না। ধনীর শৌখিনতায় ভরা বিশাল অট্টালিকা বলা চলে। ঘরভর্তি নামিদামি মানুষের ভিড়ে আমার নামগন্ধ লাগলেও হাসি মুখোশই রইলাম পুরোটা সময়। বহুক্ষণ পর আমার চাচি শাশুড়ি ব্যতিব্যস্ত হয়ে এসে আমায় তুলে নিলেন ৩ তলায়। পথিমধ্যে বলতে লাগলেন কত কথা। বুঝলে বৌমা, বিয়ে বাড়ি মানেই মানুষের হট্টগোল। এত কিছুর মাঝে আসল কাজ করতেই মনে থাকে না কারো। নতুন বউ গিরে বসে গেছে আড্ডাখানা, তাকে যে একটু ফুসটত দিবে এতটুকু আক্কলও কারো নেই। তোমার শাশুড়ি আমায় তাড়া না দিলে আমিও বলে বসছিলাম। সে যাই হোক, এই রুমটা তোমাদের, তুমি একটু জিরিয়ে নাও, তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, কিছু লাগলে ইন্টারকমে কল দিও। বেড সাইডে টেলিফোন আছে কেমন? আমি মাথা নেড়ে হু বললাম। তিনি আমার চিবুক তুলে বললেন, আমাদের আরাফের চোখ আছে বলতে হয়। একজন সোনাবু পছন্দ করেছে, মাশাআল্লাহ। আমি মনে মনে আওড়াতে লাগলাম, আরাফ চৌধুরী। বিলাসবহুল ঘরটা সাদা ফুলে সাজানো, মোমবাতি হলদে আলোয়
অদ্ভুত মায়া ভরা। আমি সেসব টপকে দক্ষিণ বিশাল ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাইরে যতদূর চোখ যায় সবটা সবুজ বাতিতে সাজানো। আকাশপানের চেয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছিঁড়ে বেরিয়ে আসে। আজ আমার বাসর রাত, তাই না? এই রাতটাকে ঘিরে কত স্বপ্ন ছিল। সেই স্বপ্নের কাঙ্ক্ষিত মানুষটা আজ কত দূরে। সে আমাকে ভালোবাসে না, অন্য কারোর সঙ্গে সুখী আছে। একটু পরেই হয়তো অচেনা মানুষটা এসে স্বামীর অধিকার ফলাবে, এই শরীরটা স্পর্শ করবে। কিন্তু আমি তো সবসময় সেই একজনকেই চেয়েছিলাম। এই মন কি মেনে নিতে পারবে এইসব? পরক্ষণেই মনে হলো সিনেমেটিক ভাবনা ডুবে আছে আমি। মোহরানা আদায় করে 5 জনকে সাক্ষী রেখে যে বিয়ে করেছে সেই প্রকৃত হকদার। এখন তাকে আমার মন মানুক আর না মানুক, ভালোবাসুক আর না বাসুক, কিছু করার নেই। দরজা কড়া পড়তেই পেছনে ফিরে দেখি 2 জন মেয়ে এসেছে। একজন খাবার সাজিয়ে রাখছে, আরেকজন বলছে, ভাবি তুমি খেয়ে নাও। চাচিমা তো আমাদের উপরে রেখে আগুন। আমরা 2 জন থাকতে আমাদের ভাবি কিভাবে অনাহারে এতক্ষণ বসে আছে, ওসব নিয়ে আচ্ছা মতন ঝেড়েছে। তুমি যদি এখন কিছু না খাও আমাদের রক্ষে নেই। ওপাশ পরিচয় দিলাম, আমি রুহি আর ও পিহু, আমরা তোমার 2 ননদ। তারা হাসলো। তোমরা দেখতে বেশ মিষ্টি। যাক, ভালোই হলো আমার 2 জন সঙ্গী হলো। পিহু উঠে বলল, ভাবি নাও, সব সাজিয়ে দিলাম, তুমি বসো। আমি একা খাবো, তোমরাও বসো না। তখনই দরজায় কেউ নক করলো। রুহি দরজা খুলে বলল, আমাদের বসতে হবে না, তোমার বর এসে গেছে। নে ভাইয়া, তুই ভাবির সঙ্গে বসে যা। আচ্ছা ভাবি, আমরা যাই। আমি শটান হয়ে দাঁড়িয়ে গেলাম। গাড়িতে করে আসবার সময় লোকটার অস্পষ্ট দেখছি, কিন্তু এখন বদ্ধ করে আলোর ছটায় স্পষ্ট মূর্তিমান দেখে আমার ভীষণ অস্বস্তি লাগলো। বরাট কণ্ঠে সে বলল, দাঁড়িয়ে গেলে কেন, বসুন। এ কি, আপনি এখনও বধূ সাজে অত সব পড়ে আছেন, এতক্ষণ চেঞ্জ করেননি কেন? আমি আমতা করে বললাম, একটু আগেই রুমে এসেছি। ও আচ্ছা, এতক্ষণ পঙ্গপালের মাঝে আটকে ছিলেন। শুনুন, আমাদের পরিবার বিশাল জনসংখ্যা, এখানে মাঝখানে যে পড়ে তার আর রক্ষা নেই। যাই হোক, আপনি বরং আগে খেয়ে নিন, তারপর চেঞ্জ করবেন। আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। আসলে বিয়ে অন্যেরই মজা, ইচ্ছে মতো খাওয়া যায়, আনন্দ করা যায়। নিজের বিয়েতে কোনোটাই করা যায় না। এ কি, বসেন না কেন, নিন, শুরু করুন। আমি গুটিসুটি হয়ে তার পাশেই বসলাম। সে আমার দিকে অপলক তাকালো, তারপর কি যেন ভাবল। খাবার শেষ করেই সে কাভার থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বলল, শাড়ি পরতে আপত্তি আছে? আমি মাথা নেড়ে না বললাম। সে মুচকি হেসে বলল, বেশ তবে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে গা ভর্তি গহনা খুলে রাখলাম। সে একমনে আমার দিকে চেয়ে রইল, কিন্তু সাহায্য করল না। আমি কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করলাম না। তারপর ওয়াশরুমে ঢুকে ভালো মতো মেকআপ তুলে শাওয়ার নিলাম। কী যে শান্তি লাগছিল তখন, যেন সারাদিনের ক্লান্তি নিমিশেই হাওয়া। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আরাফ রুমে নেই। গহনা সব বক্সে গুছিয়ে রাখছিলাম আর ভাবছিলাম আজকের দিনটার কথা। 3টা শব্দের কত জোর, তাই না? মুখে উচ্চারণ করতেই সব বদলে যায়। গতকাল রাতেও যে ঘরটায় ছিলাম, আজ থেকে সেই ঘরের অতিথি হব আমি। এই নতুন পরিবারটায় আজ থেকে আমার পরিবার হবে। আমি কি পারবো এতগুলো নতুন মানুষের সাথে খাপ খাইয়ে নিতে, কিংবা আরাফের সাথে স্বাভাবিক স্বামী স্ত্রী আচরণ করতে? যেভাবেই হোক তৌকিরকে ভালোবেসেছিলাম, তেমন করে আর কাউকে ভালোবাসা কি আদৌ সম্ভব আমার পক্ষে? জেদের বসে আকপিস না ভেবে বিয়ে তো করেছি, কিন্তু এই সম্পর্কে বয়ে চলবো কীভাবে? বুকের ভেতরটা অজানা আশঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠল। তখনই দরজা নক করে আরাফ ঢুকলো। হাসি মুখে বলল, এখন আপনাকে দেখে মনটা জুড়িয়ে গেল। শেরওয়ানির বোতাম খুলতে খুলতে হঠাৎ বলল, রেবা, আপনার কি বিয়েতে অমত ছিল? পূর্বে কাউকে ভালোবাসতেন? এমন নয়তো পুরনো একজনকে বলতে নতুন কাউকে খুঁজে নিলেন? আমি হতবিহ্বল মতো চেয়ে রইলাম আরাফের দিকে। আরাফ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হলো সে বুঝি আমার অতীত জেনে গেছে, এখনই আমায় ছুঁড়ে ফেলে দেবে। বিয়ের রাতেই আমি ডিভোর্স পাবো। আবার যদি না বলি হামলে পড়বে আমার উপর। আমার এখন কি বলা উচিত? আমি চুপ থাকবো নাকি উত্তর দেব? সত্যিটা বলাটা কি সমীচীন হবে? এমন জেদ শুনে উনি যদি আমাকে স্বার্থপর ভাবেন, কিংবা তৌকিরের মতোই আজে বাজে গালি দেন,
আমি এসির নিচেও তরতর করে ঘামতে লাগলাম আর পেছোতে লাগলাম তার প্রতিটি কদম একটু একটু করে। চলবে।